ভারতের এবং বাংলাদেশের সীমান্তে আমরা দেখছি যে বাংলাদেশি বলে ভারতের থেকে অনেককেই বাংলাদেশে পুশিন করার চেষ্টা চলছে বিভিন্ন সীমান্তগুলোতে। সেখানে বিজেপির সাথে সাধারণ গ্রামবাসীরাও অবস্থান নিয়েছেন, কিন্তু এর মধ্যেই একটি সীমান্তে সম্ভবত 4 জনকে বিএসএফ পুশ করতে পেরেছে, 9 জনকে। আমরা যতটুকু দেখছি যে নওগাঁর খুব সম্ভবত একটি সাপাহার ওই উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে তারা সেখানে পুশিন করতে পেরেছে। এটি নিয়ে এক ধরনের সেখানে উত্তেজনাও আছে, আমরা হয়তো খবরাখবর পরবর্তীতে জানতে পারবো। এই বিষয়টি কথা বলবার জন্য দর্শক আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অনেক ধন্যবাদ জনাব আক্কাস আহমেদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। পুশিন এবং পুশব্যাক এই নিয়ে তো আসলে গত কয়েকদিন, ঠিক না, মাসখানেকের উপর আসলে সময়টা পার হয়েছে আমরা দেখছি। দু দেশেরই অবস্থান বেশ মুখোমুখি। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে আমরা কতটুকু এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারছি? কারণ যখন আজকের দিনে 9 জনকে ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিন করানো প্রক্রিয়াটি তারা সফল হয়েছে বিএসএফ, সামনের দিনে আসলে এরকম কোনো ঘটনা আমাদের দেখতে হবে কিনা? যতটা কঠোর আমরা প্রথম দিকে ছিলাম সেটা কি কিছুটা হলেও শিথিল হয়ে যাচ্ছে কিনা, কি মনে করেন? ধন্যবাদ একাত্তর টেলিভিশনের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে, সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি বলছিলেন। আসলে দেখুন, আমাদের ভারতের যে বর্তমান রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে, ভারতীয় জনতা পার্টি বিজেপি, এটা কিন্তু একটি রক্ষণশীল রাজনৈতিক দল। রাজনৈতিক মতাদর্শের দিক থেকে তারা একটি চরম দক্ষিণপন্থী দল। ফলে তাদের ধরেন বাংলাদেশ হচ্ছে যে তাদের একটি প্রতিবেশী রাষ্ট্র যেটা মুসলিম প্রধান, এবং আরেকটি রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। পাকিস্তান বিরোধিতা, বাংলাদেশ বিরোধিতা, বিজেপির যে রাজনৈতিক কর্মসূচি, তাদের যে রাজনৈতিক প্রোপাগান্ডার একটি অংশ হচ্ছে যে কি পাকিস্তান বিরোধিতা এবং বাংলাদেশ বিরোধিতা। আপনি পশ্চিমবঙ্গে বলেন, নর্থ ইস্ট ইন্ডিয়ায় বলেন, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মেঘালয়, এই সমস্ত জায়গার মধ্যে তারা কিন্তু বাংলাদেশ বিরোধী রাজনীতি করে। বাংলাদেশ বিরোধী রাজনীতি কেন করেন? সেটা হচ্ছে কি তাদের জনপ্রিয়তা, তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য কিন্তু বাংলাদেশ বিরোধিতা করেন বিজেপি। ঠিক একইভাবে যখন আপনি পাকিস্তানের সাথে ভারতের যে সমস্ত স্টেট গুলো রয়েছে, যেমন নর্থ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট, সেখানে কিন্তু ভারতের যে রাজনৈতিক দল বিজেপি এবং তাদের যে সেখানে যে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কিন্তু পাকিস্তান বিরোধিতা করে, কারণ তাদের ভোট ব্যাংক বাড়ানো। এবং কংগ্রেস হচ্ছে যে কি ওই আপনার তৃণমূল পর্যায়ে এবং ন্যাশনাল লেভেলে একটি উদারনৈতিক রাজনৈতিক দল, যারা মুসলমান হিন্দু সবার সাথে থাকতে চায় এবং সত্যিকার অর্থে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তারা সেখানে বিনির্মাণ করতে চায়, যেটার সম্পূর্ণ বিপক্ষ হচ্ছে বিজেপি। এইটার কারণেই কিন্তু বাংলাদেশের উপর একটি অতিরিক্ত চাপ এবং পাকিস্তানের উপর একটি অতিরিক্ত চাপ। সেই চাপের অংশ হিসেবে এবং সাম্প্রতিক সময়ে আমরা জানি যে বিজেপি সরকার গঠন করেছে পশ্চিমবঙ্গে, সেই জন্য তারা তাদের রাজনৈতিক কর্মসূচি এবং তাদের নির্বাচনী যে ওয়াদা, সেটার অংশ হিসেবে কিন্তু বাংলাদেশ বিরোধী এই সমস্ত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি এখানে একটি উদাহরণ দিই। আপনি ধরেন সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার কিংবা সৌদি আরব, সেখানে কিন্তু প্রচুর বাংলাদেশি মানুষ এবং ভারতীয় মানুষ তারা কিন্তু অবৈধভাবে আছে। সেটা প্রত্যেক দেশে আছে। ইভেন আপনি যদি ইউরোপে ধরেন, সেখানেও কিন্তু প্রচুর ভারতীয়। ইভেন আমরা রিসেন্টলি দেখেছি, কিছুদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু ভারতীয়দেরকে বিতাড়ন করা হয়েছে। অবৈধভাবে তারা সেখানে ছিলেন, তাদেরকে বিতাড়ন করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটা নতুন কিছু না। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, বাংলাদেশের মানুষ কেন পশ্চিমবঙ্গে যাবে, বাংলাদেশের মানুষ কেন ত্রিপুরা যাবে, কেন মেঘালয় যাবে, কেন সেখানের যে তাদের যে অর্থনৈতিক যে পার ক্যাপিটা ইনকাম, সেটা তো বাংলাদেশের থেকে অনেক কম। তাহলে বাংলাদেশের মানুষ সেখানে কেন যাবে? ধরেন আমি যদি মেক্সিকো হতাম, পাশে মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে $80,000 পার ক্যাপিটা ইনকাম, মেক্সিকো $15,000, সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারে, ঝুঁকি নিতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ কোন অর্থে, কোন জায়গায়, ভারতে গিয়ে কি কোটি কোটি টাকা বাংলাদেশে রেমিট করবে, বাংলাদেশে পাঠাবে? সেটা তো আমার মনে হয় না। এগুলো হচ্ছে প্রোপাগান্ডা। সেই প্রোপাগান্ডাটা আপনি যেটা জানতে চেয়েছেন, সেটা দীর্ঘমেয়াদী হবে কিনা, আমার মনে হয় না সেটা দীর্ঘমেয়াদী হবে।
কারণ ভারত সরকার বিজেপি বাংলাদেশের সরকার বিশেষ অবস্থানটা করে আপনি আসলে সেভাবে শক্ত দেখেন কিনা? কারণ আমরা দেখেছি এর আগে দিল্লিতে গত মাসে যে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি। পরবর্তী বৈঠক সেপ্টেম্বরে আছে যতটুকু আমরা জানি। তখনও কোনো এই বিষয়ে ফয়সালা হবে কিনা আসলে ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু যে প্রশ্নটি আসলে সবার সেটি হচ্ছে যে ভারতের কেন্দ্রীয় সরকার বলছে যে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক নতুন করে করতে চায়, বন্ধুর মতো আচরণ করতে চায়। বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ কিন্তু কখনোই ভারতের মাধ্যমে খুব বেশি উপকৃত হয়নি। গত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে বাংলাদেশ যখন ভারত সরকার যখন তাদের রপ্তানি বন্ধ করে দিয়েছে, পেঁয়াজ, ডাল, চাল সবকিছু, তখন কিন্তু আমরা পৃথিবীর অন্যান্য জায়গায় গিয়েছি, আমরা সাউথ ইস্ট এশিয়ায় গিয়েছি, আমরা ভিয়েতনাম গিয়েছি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া গিয়েছি, আমরা থাইল্যান্ড গিয়েছি, আমরা কম্বোডিয়া, লাওস গিয়েছি, আমরা বার্মা গিয়েছি, আমরা সেখান থেকে আমদানি করেছি, আমরা পাকিস্তান থেকে আমদানি করেছি। অল্টারনেটিভ আমাদের সোর্সিং করা আমদানি হচ্ছে। আমদানি আমাদের আমদানি বিকল্প আছে। আপনি যে কথাটা বলতেছেন অবশ্যই এটা সুরাহা হবে, কারণ হচ্ছে ভারত বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কিভাবে? তাদের রপ্তানির মাধ্যমে। তারা $14 বিলিয়ন এক্সপোর্ট করে, আর আমরা এক্সপোর্ট করি $2 বিলিয়ন। $12 বিলিয়ন অতিরিক্ত আমদানি করি আমরা। সেই টাকাটা কিন্তু ভারত সরকার পাচ্ছে, তাদের রেভিনিউতে যুক্ত হচ্ছে, এবং পাশাপাশি আমাদের যে মেডিকেল ট্যুরিজম এবং যে ট্যুরিজম, সেখান থেকে বিলিয়ন বিলিয়ন টাকা ভারতে যাচ্ছে, সেটা ভারতের রেমিটেন্সে যুক্ত হচ্ছে। সেজন্য ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থে কিন্তু ভারত সরকার কখনোই এটা দীর্ঘমেয়াদী করবে না। তবে মনস্তাত্ত্বিকভাবে বাংলাদেশের যে বাংলাদেশকে এক ধরনের চাপের মধ্যে রাখছে বলে আপনার কাছে মনে হয়? এই যে মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ চাপের করা। কথা বলছেন আমাদের একজন অতিথি, আপনার কাছে কি মনে হয় যে সামনের দিনে কারণ আমরা এখন যেহেতু প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম যে চীন সফর, যে চীনের সাথে সম্পর্কের বিষয়টি ভারত ভালোভাবে দেখছে না এবং একই সাথে সে আচরণের কিছুটা প্রভাব আসলে সীমান্তের উপরে পড়ছে বলে অনেকে মনে করছেন যে এইভাবে এক ধরনের চাপ তৈরি হ্যাঁ, করা। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সীমান্তে কিন্তু হত্যাকাণ্ড কিন্তু কন্টিনিউ চলেছে, বন্ধ হয়নি। এই তারা পুশিংও তখন চলেছে। তারা কিন্তু আপনার এই বিশেষ করে আপনি ভাতে মারবো পানিতে মারবো একটা ঐতিহাসিক ডায়লগ আছে আপনার। এই যে কিছু আমাদের এখন বর্ষা মৌসুমে তারা এখন ফারাক্কার বাঁধ টাত খুলে দিয়ে এদিকে পানি বিভিন্ন জায়গায় এই সুনামগঞ্জ থেকে অনেক জায়গায় হ্যাঁ, এর এদিকে মধ্যে আপনার বন্যা। নর্থ বেঙ্গলে এদিকে বন্যার মতো অবস্থা হয়ে গেছে। তো তারা এগুলো কিন্তু কন্টিনিউ করবে এবং তারা সবসময় চাইবে যে অ্যাটেনশনটা, আমাদের একটা অ্যাটেনশন যেন তাদের ইন্ডিয়ার প্রতি থাকে। নাহলে তারা এই যে মাত্র 1 মাস হলো ক্ষমতায় আসলো, তার আগে থেকে তারা কি বললো, তারা সীমান্তে 600 কিলোমিটার কাঁটাতারের বেড়া দিবে, 142 একর জায়গা অলরেডি তারা বিএসএফকে দিয়ে দিয়েছে। তো এবং 10,000 নাকি তারা অলরেডি পুশব্যাকও করে ফেলেছে। সংসদে বক্তব্য দিয়েছে শুভেন্দু অধিকারী এবং বলেছেন যে আরো 1800 অপেক্ষমান আছে। তো তারা আসলে এগুলো করে বাংলাদেশের সাথে একটা পায়ে পাড়া দিয়ে একটা ঝগড়া তৈরি করা এবং অ্যাটেনশন তৈরি করার জন্য এগুলো করছে, এটা আমি বিশ্বাস করি। আর তবে সেক্ষেত্রে বাংলাদেশে যেটা এখন দরকার সেটা হচ্ছে যেসব সীমান্তে আপনি যেটা বললেন যে শিথিলতা দেখা যাচ্ছে বা কিছু হচ্ছে কিনা, সেসব জায়গায় নজরদারি আরও বাড়ানো এবং চোখে চোখ রেখে কথা বলা ছাড়া, বিশেষ করে আপনি বিএনপি চেয়ারপারসন নিজেই কিন্তু এই যে আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে আমাদের যে আত্মমর্যাদা বোধ, যেটা এই বিষয়টাকে কিন্তু উনি জোর দিচ্ছেন, এটাতে অ্যাড্রেস করছেন বেশি। তো সেই হিসাবে একটি সুপ্রতিবেশী সুলভ যদি আচরণ তারা যদি আমাদের সাথে না করে, আপনি দেখেন যে আমাদের মেডিকেল ইস্যুতে কত ডলার তারা নিয়ে যাচ্ছে। আবার তাদের বাংলাদেশের অনেক বড় বড় বাইং হাউস, সেখানে কিন্তু বড় বড় সিও পদে আমরা ভারতীয়দেরকে নিয়োগ দিয়ে রেখেছি এবং তাদেরকে বাংলাদেশিদের যেখানে 1 লাখ টাকা স্যালারি হয় না, তাদের সেখানে আমরা 10 লাখ 15 লাখ টাকা ইভেন 20 লাখ টাকা স্যালারি দিয়ে রেখেছি। তো ওই দিক দিয়েও কিন্তু তারা আমাদের অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছে। সো আমাদের তাদের প্রতি যে নির্ভরতা, এই তাদেরকে তো আমরা বাদ দিতে পারবো না, কিন্তু তাদের প্রতি নির্ভরতা সেটি কমাতে আমাদের আসলে হবে কমিয়ে নিয়ে আসা এবং উচিত। আমাদের অল্টারনেটিভ রাস্তা খুঁজতে হবে। অবশ্যই অবশ্যই।